প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আজকের এই ছোট্ট ভিডিও লেকচারটিতে আমরা শিখব গ্যাসের সিলিন্ডার জাতকরণ। প্রিভিয়াস অনেকগুলো ক্লাস লেকচার ধরে আমরা গ্যাসের বিভিন্ন সূত্র পড়ে এসেছি, তাই না? আজকে ওই সকল সূত্র ব্যবহার করে আমরা কিভাবে গ্যাসের সিলিন্ডার জাতকরণ করতে পারি সেটি শিখব। সো প্রথমে এখানে তোমরা একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছ, যেই অ্যানিমেশনে একটি সিলিন্ডারের ভেতরে গ্যাস রাখা আছে তরল হিসেবে, এবং সেই সিলিন্ডার থেকে তরল রূপে গ্যাসকে বিকারে ঢালা হচ্ছে, তাই তো? তো এখানে আমি আসলে বলতে পারি যে এই যে সিলিন্ডারটি রয়েছে তার মাঝখানে গ্যাস ছিল আগে, বাট সেটি ছিল তরল রূপে, তাই না? তো তোমরা প্রায়ই বাসা বাড়িতে এই ধরনের সিলিন্ডার দেখতে পাও। এই ধরনের সিলিন্ডারের মধ্যে দেখা যায় গ্যাসকে তরলীকরণ করা হয়, তরলীকরণ করে দেন এটাকে সিল করে সিলিন্ডারজাতকরণ করা হয়। তার মানে আমি বলতে পারি গ্যাসের সিলিন্ডারজাতকরণ আসলে কি? গ্যাসের সিলিন্ডারজাতকরণ হচ্ছে গ্যাসকে প্রথমে তরলে রূপান্তর করে দেন তাকে সিলিন্ডারের জাতকরণ করার যে প্রক্রিয়াটি, সেটিই হচ্ছে গ্যাসের সিলিন্ডারজাতকরণ। সো আজকের এই ক্লাসে আমরা মেইনলি গ্যাসের সিলিন্ডার জাতকরণের মূলনীতি দিয়ে শুরু করব, দেন সাবসিকুয়েন্সিয়ালি তার সাথে যে রিলেটেড টপিক রয়েছে সেগুলো একটু আলোচনা করব। তো চলো প্রথমে গ্যাসের সিলিন্ডার জাতকরণের মূলনীতি সম্পর্কে আমরা একটু জেনে নিই। সো প্রিভিয়াস ক্লাসেই আমরা দেখেছি, প্রিভিয়াস স্লাইডে আমি দেখেছি যে গ্যাসকে আমি সিলিন্ডারকরণ করার জন্য প্রথমে তাকে আমার তরলে রূপান্তর করতে হবে, তাই না? সো চলো একটু গ্যাসকে আমরা কিভাবে তরলে রূপান্তর করতে পারি সেটা একটু দেখে নিই। তার আগে গ্যাস এবং তরলের মাঝখানে একটু পার্থক্য টানি। চলো, এটি হচ্ছে তরল বা লিকুইড, আর এ পাশের চিত্রটি হচ্ছে আমার গ্যাস। সো একটু দেখো, গ্যাসের অণুগুলো অনেক দূরে দূরে থাকে, অনেক দূরে দূরে থাকে, এবং তরলের অণুগুলো অনেক কাছাকাছি থাকে, তাই না? এক্ষেত্রে আমরা বলতে পারি তরলের অণুগুলোর মাঝখানে আন্তঃআণবিক আকর্ষণ বল গ্যাসের অণুগুলো থেকে বেশি হয়। এটি হচ্ছে আমার 1 নম্বর শর্ত, যে তরলের অণুগুলোর আন্তঃআণবিক আকর্ষণ বল গ্যাস অণুসমূহ থেকে বেশি হয়। অর্থাৎ আমি বলতে পারি আমি যদি গ্যাস থেকে লিকুইডে যেতে চাই তাহলে আমাকে আন্তঃআণবিক আকর্ষণ বল বৃদ্ধি করতে হবে। অন্যদিকে তরলের গতিশক্তি, তরলের অণুসমূহের যে গতিশক্তি রয়েছে তা গ্যাসের অণুসমূহের গতিশক্তি থেকে অনেক বেশি কম হয়ে থাকে। তাই আমরা বলতে পারি গ্যাস থেকে যদি আমি লিকুইডে যেতে চাই তাহলে আমার গতিশক্তি কমাতে হবে। সো এই ক্ষেত্রে আমাকে বেসিক্যালি দুইটি কাজ করতে হবে। এই ক্ষেত্রে আমাকে বেসিক্যালি কয়টি কাজ করতে হবে? দুইটি কাজ করতে হবে। আমি যদি গ্যাসকে তরলে রূপান্তর করতে চাই, সো গ্যাসকে তরলে রূপান্তর করার জন্য প্রথম কাজ হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল বৃদ্ধি করতে হবে এবং গতিশক্তি হ্রাস করতে হবে। সো এক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল বৃদ্ধির জন্য আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আয়তন হ্রাস করাতে হবে। সো এক্ষেত্রে দেখা যাবে গ্যাসের আয়তন যখন হ্রাস হবে তখন আমরা বলতে পারি অণুসমূহ অনেক কাছাকাছি আসবে, আর অণুসমূহ কাছাকাছি আসলেই তাদের আন্তঃআণবিক আকর্ষণ বল বৃদ্ধি পাবে। এবং অন্যদিকে আমি যদি তাপমাত্রা কমিয়ে ফেলি, তাপমাত্রাকে যদি আমি কমিয়ে ফেলি তাহলে গতিশক্তি কী হবে? হ্রাস পাবে। সো একটু খেয়াল করো, আমি আয়তন কিভাবে কমাবো? আয়তন কমানোর জন্য আমি চাপ বৃদ্ধি করে দেব, কারণ বয়েলের সূত্র থেকে আমরা জানি পি সমানুপাতিক 1/p, অর্থাৎ চাপ যদি আমি বৃদ্ধি করে দেই তাহলে আমার আয়তন হ্রাস পাবে। সো আয়তন হ্রাস পাওয়ার জন্য আমি কি করব? আমি চাপ বৃদ্ধি করে দেব। এতে করে আমার গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ বল বৃদ্ধি পাবে এবং গ্যাসটি তরলে রূপান্তর হবে। এবং অন্যদিকে তাপমাত্রা যদি আমি হ্রাস করি তাহলে গতিশক্তি কেন কমবে? আমরা কিন্তু প্রিভিয়াস লেকচারেই দেখেছি যে গতিশক্তি হচ্ছে পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা যদি আমি হ্রাস করি আমার গ্যাসের গতিশক্তি কমে যায়, এবং গতিশক্তি কমে গেলে গ্যাসের অণুসমূহের বেগ কমে যায়। এতে করে গ্যাসটি খুব ইজিলি তরলে রূপান্তর হতে পারে। সো এই জন্যই আমরা বলে থাকি যে গ্যাসের সিলিন্ডার জাতকরণে গ্যাস সূত্রসমূহ ইউজ হয়ে থাকে। কেমন? আশা করি গ্যাসের সিলিন্ডার জাতকরণের মূলনীতিটি তোমরা বুঝতে পেরেছ। এটি থেকে কিন্তু তোমাদের 4 মার্কসের মতো কোয়েশ্চেন এসে থাকে ফুল সিলেবাসে। আশা করি এই কনসেপ্টটি তোমরা বুঝতে পেরেছ। গ্যাস সিলিন্ডার জাতকরণের একটি পরিচিত পরীক্ষা হচ্ছে জুল থমসন পরীক্ষা। চলো আজকের এই ভিডিও লেকচারটিতে জুল থমসন পরীক্ষা সম্পর্কে আমরা একটু আইডিয়া নিয়ে নিই।
তো জুল থমসন পরীক্ষাতে মেইনলি যেভাবে গ্যাসকে তরলীকরণ করা হয় সেটি হচ্ছে প্রথমে কোনো গ্যাসকে উচ্চ চাপে সংকুচিত করা হয়। দেখো কোনো একটি গ্যাসে যদি আমি চাপ অনেক বাড়িয়ে দিই তার আয়তন কমে যাবে, তার যদি আয়তন কমে যায় তার আন্তঃআণবিক আকর্ষণ বল বেড়ে যাবে গ্যাস অণুসমূহের। যেহেতু গ্যাস অণুসমূহের আন্তঃআণবিক আকর্ষণ বল বেড়ে যাচ্ছে, তার মানে গ্যাসটি তরলীকরণ হওয়ার পসিবিলিটিও বেড়ে যাচ্ছে, তাই না? তাই তো আমরা প্রিভিয়াস স্লাইডে দেখেছি। সো প্রথমে গ্যাসটিকে সংকুচিত করার পর উচ্চ চাপে, দেন একটি সছিদ্র পাত্রের মধ্য দিয়ে প্রবাহিত করে নিম্নচাপ বিশিষ্ট একটি বিরাট কক্ষে হঠাৎ সম্প্রসারিত করতে দিলে গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়। আর যদি গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়, আমরা জানি গ্যাসের গতিশক্তিও হ্রাস পেয়ে যায়। সো এতে করে গ্যাসটি তরল হয়ে যায়। এই যে এন্টায়ার প্রক্রিয়াটি ছিল, এই প্রক্রিয়াটিকেই বলা হয় জুল থমসন প্রভাব। গ্যাসের তরলীকরণের জন্য তিনটি গুরুত্বপূর্ণ টার্ম রয়েছে, এগুলো একটু আজকে আমরা পড়ে নিব। সো প্রথম যে জিনিসটি সেটি হচ্ছে ক্রান্তি বা সন্ধি তাপমাত্রা, এবং ক্রান্তি চাপ এবং ক্রান্তি আয়তন। সো গ্যাসের তরলীকরণের জন্য তিনটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্রান্তি তাপমাত্রা, ক্রান্তি চাপ এবং ক্রান্তি আয়তন। সো চলো প্রথমে ক্রান্তি তাপমাত্রা দিয়ে আমরা জেনে নিই। আমরা জানি বয়েলের সূত্র মতে আমরা যখন অনেক বেশি চাপ দিব কোনো একটি গ্যাসে, তখন গ্যাসটির আয়তন হ্রাস পাবে এবং গ্যাসটি তরলে রূপান্তর হয়ে যাবে, তাই না? এই ক্ষেত্রে একটি জিনিস মনে রাখতে হবে যে তাপমাত্রার উপরে যথেষ্ট চাপ প্রয়োগ করেও কোনো গ্যাস তরলীকরণ করা যায় না, তাকে বলা হয় ক্রান্তি তাপমাত্রা। কার্বন ডাইঅক্সাইডের ক্রান্তি তাপমাত্রা হচ্ছে 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড। এটি বলতে আসলে কি বোঝানো হচ্ছে? ধরো তুমি একটি গ্যাসকে অনেক পরিমাণ প্রেশার দিয়ে তাকে তরলীকরণ করবে, বাট তুমি তার তাপমাত্রা রেখেছো 31.1 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে। সো তুমি যদি এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে তরলীকরণ করার টাইমে তার টেম্পারেচার রাখো 31.1 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে এবং তুমি অত্যাধিক পরিমাণ চাপ দাও, তারপরও দেখা যাবে তোমার গ্যাসটি তরলীকরণ হবে না। কারণ কোনো একটি গ্যাসকে তরলীকরণ করতে গেলে তাকে চাপ দিতে হয় এবং ওই সময় তাপমাত্রা যেটি রাখতে হয় সেটি হচ্ছে তার ক্রান্তি তাপমাত্রার নিচে। তুমি ক্রান্তি তাপমাত্রার উপরে তুমি যতই চাপাচাপি করো না কেন, তোমার গ্যাসটি তরলীকরণ হবে না। তো আশা করি ক্রান্তি তাপমাত্রা বলতে কি বোঝায় সেটি তোমরা বুঝতে পেরেছ। এবার আসি ক্রান্তি চাপে। ক্রান্তি চাপ বলতে আসলে কি বুঝি? ক্রান্তি চাপকে যদি আমি সিম্পলি বলতে চাই, ক্রান্তি চাপ হচ্ছে তুমি একটি গ্যাসকে ক্রান্তি তাপমাত্রায় রেখে সর্বনিম্ন তোমাকে যেই চাপ প্রয়োগ করতে হবে গ্যাসটিকে তরলীকরণ করতে, সেটি হচ্ছে ক্রান্তি চাপ। আমি আবার বলছি, কোনো গ্যাসকে ক্রান্তি তাপমাত্রায় রেখে তাকে সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করতে হয় তরলে রূপান্তর করতে, তাকেই বলা হয় ক্রান্তি চাপ। সো এর মানে তুমি যদি কার্বন ডাই অক্সাইডকে তার ক্রান্তি তাপমাত্রায় রেখে সর্বনিম্ন 72.9 ATM দাও, তাহলেই তোমার কার্বন ডাই অক্সাইড তরলীকরণ হবে। তার থেকে কম দিলে কার্বন ডাই অক্সাইডটি তরলে রূপান্তর হবে না। সো আমরা বলতে পারি কার্বন ডাই অক্সাইডের ক্রান্তি চাপ হচ্ছে 72.9 ATM। আশা করি বুঝতে পেরেছ। এবার আসি ক্রান্তি আয়তনে। ক্রান্তি আয়তনকে V/C দ্বারা প্রকাশ করা হয়। ক্রান্তি আয়তন আসলে কি? কোনো গ্যাসের ক্রান্তি চাপ ও তাপমাত্রায় এর 1 মোল পরিমাণ আয়তনকে আমরা ক্রান্তি আয়তন বলি। ফর এক্সাম্পল, তুমি যদি কার্বন ডাই অক্সাইডকে ক্রান্তি তাপমাত্রা এবং ক্রান্তি চাপে রেখে তার 1 মোল গ্যাসের আয়তন হিসেব করো, তাহলে তুমি পাবে হচ্ছে 95.65 মিলিলিটার পার মোল। এটি আসলে ক্রান্তি আয়তনের সিগনিফিক্যান্স। সো এবার চলো একটা সামারি হিসেবে আমরা ক্রান্তি চাপ, ক্রান্তি আয়তন এবং ক্রান্তি তাপমাত্রা দেখে নিই। ফর এক্সাম্পল, এখানে কার্বন ডাই অক্সাইডের ক্রান্তি তাপমাত্রা কত? 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড। এটি আসলে কি বোঝাচ্ছে? এটি বোঝাচ্ছে যে তুমি যদি তাতে এক্সেস পরিমাণ প্রেশার দাও বাট টেম্পারেচার এই টেম্পারেচারের উপরে রেখে করছো, তাহলে তোমার গ্যাসটি তরলীকরণ হবে না। তুমি যতই চাপাচাপি করো না কেন, ক্রান্তি তাপমাত্রার উপরে তুমি কখনোই তরলীকরণ একটি গ্যাসকে করতে পারবে না। এবং তার ক্রান্তি চাপ 72.9 ATM বলতে বোঝায় যে কোনো একটি গ্যাসকে কার্বন ডাইঅক্সাইডকে তুমি যখন তরলীকরণ করবে তার ক্রান্তি তাপমাত্রায়, তখন তাকে মিনিমাম এতটুকু চাপ দিতে হবে। তার থেকে যদি তুমি কম দাও তাহলে সে আর তরলে রূপান্তর হবে না। এবং ক্রান্তি আয়তন বলতে আমরা কি বুঝলাম? ক্রান্তি আয়তন বলতে আমরা বুঝলাম যে তুমি এখানে যদি কার্বন ডাইঅক্সাইডকে তরলীকরণ করতে যাও, তাহলে ক্রান্তি তাপমাত্রা এবং ক্রান্তি চাপে
তার আয়তন যদি 1 মোলের জন্য মাপো তাহলে সে আসবে কত? 95.65 মিলিলিটার পার মোল। আশা করি এই পুরো কনসেপ্ট তোমরা ভালো মতন বুঝতে পেরেছ। যদি না পারো বা কোনো ধরনের কনফিউশন থাকে তা তোমরা কমেন্ট বক্সে এসে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।